হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে নন্দিনী বাড়ির সবাইকে বলছে কর্ণ চ্যাটার্জি 10 কোটি টাকার পলিসি দেওয়ার মাধ্যমে যাচাই করে নিতে চাইছেন যে শিবপ্রসাদ গাঙ্গুলি আদৌ বীমা কোম্পানির কমিশন এজেন্ট কিনা, নাকি ও এই বাড়ির মেয়েকে মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করেছে। উনি সেটাই জানার চেষ্টা করছেন। শিবপ্রসাদ গাঙ্গুলি সত্যি সত্যি বীমা কোম্পানির এজেন্ট নাকি অন্য কোনো কাজ করে। এটা শুনে অবাক হয়ে যায় দীপালি আর বলছে, অন্য কোনো কাজ করে মানে? অন্য কোনো কাজ করতে যাবে কেন? তুই যে কি বলিস না, আমি কিছুই বুঝতে পারছি না। অন্য কোনো কাজ কেন করতে যাবে? আমার মেয়ের সঙ্গে সংসার করছে এতদিন ধরে। সত্যজিৎ মুখার্জি তখন বলছে, আমার মনে হয় যে আমি বুঝতে পারছি যে সন্দেহটা হচ্ছে তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলিকে নিয়ে। নন্দিনী তখন বলছে, হ্যাঁ, আর এই সন্দেহের বসে উনি কি করছেন জানো? স্কুলের সামনে থেকে লাট্টুকে আবারও গুন্ডা দিয়ে তুলিয়েছেন। দীপালি বলছে, কি লাট্টুকে গুন্ডা দিয়ে তুলিয়েছিলেন? নন্দিনী বলছে, হ্যাঁ, আর সেটাও অত্যন্ত নির্লজ্জভাবে। এটা প্রমাণ করার জন্য যে লোকটা আসলে কে। ওনার মনে সন্দেহ ছিল যে জামাই পরশুরাম কিনা। সত্যজিৎ মুখার্জি তখন বলছে, কি পাগলের মতো কথা বলছো? একটা ছাপোষা লোক যার দুবেলা নুন আনতে পান্তা ফুরোয় ছেলে মেয়েকে ভালো মতো পড়াশোনা করাতে পারে না, এটা মানে একটা 2 কামরার ফ্ল্যাটে থাকে, আর সে হবে কিনা পরশুরাম? নন্দিনী বলছে, হ্যাঁ, ওনার এটাই ডাউট হয়েছিল বলেই তো উনি বাচ্চাটাকে তুলে নিয়ে জাস্ট এটা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওনার ক্ষমতাটা দেখানোর চেষ্টা করছিলেন। আর আমাদের শিবপ্রসাদ অসহায়ের মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। ঠিক তখন আয়ুষী এসে নন্দিনীকে বলছে, আর সেটা যে নাটক নয় সেটা কি করে বুঝলি? নন্দিনী তখন আয়ুষীকে বলছে, ঠিক করে কথা বল। জিৎ মুখার্জি তখন নন্দিনীকে বলছে যে চোখ রাঙিয়ে একদম কথা বলবে না। আয়ুষীকে তুমি কি বলতে চাইছো? কর্ণ চ্যাটার্জি যা করেছে ভুল করেছে? নন্দিনী জোর গলায় বলছে, 100 বার ভুল করেছে, আর সেটা তো প্রমাণ হয়েই গেল। একজন অসহায় পিতা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন, লোকের কাছে সাহায্য চাইছেন, কিন্তু ওকে কেউ সাহায্য করতে আসেনি, শুধু এসেছে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। আইন ওর পাশে দাঁড়িয়েছে, আর সেই সময় ওই স্পেশাল ব্রাঞ্চের অফিসাররাই লাট্টুকে উদ্ধার করেছে। আর ব্যাস, কর্ণ চ্যাটার্জির এক্সপেরিমেন্ট যেটা করতে চাইছিল সব শেষ। একটা গিনিপিগ বানিয়ে দিয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলিকে, এমনকি ওদের বাড়ির লোকগুলোকেও। ভূমিকা তখন বলছে, তাহলে এত কিছু ঘটে গেছে এর মধ্যে, কিন্তু কেন? আয়ুষী তখন বলছে, কারণ ডাউট হয়েছে অনেকগুলো ডাউট ছিল, আর সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য এই প্ল্যানটা করা হয়েছিল। সত্যজিৎ মুখার্জি তখন বলছে, তা বুঝলাম, কিন্তু এই পলিসিগুলো কি জন্য? দীপালি তখন বলছে, আমি বুঝতে পেরেছি, ওনার বোধ হয় এখনও সন্দেহ আছে জামাইয়ের উপর, জামাইয়ের চাকরিটা নিয়ে বিশেষ করে। উনি বোধ হয় ভাবছেন জামাই অন্য কিছু করে। এবার নন্দিনী বলছে যে, হ্যাঁ, একদমই ঠিক বলেছ, একেবারে গিনিপিগ বানিয়ে ফেলেছে আমাদের বাড়ির জামাইকে। আরাধ্যা তখন সেখানে এসে বলছে, হ্যাঁ, গিনিপিগ বানানো হয়েছে, আরও অনেক এক্সপেরিমেন্ট করা হবে আগামী 9 দিনের মধ্যে, আরও অনেক কিছু ঘটবে। বর্দি ভাই হয়তো অনেক বড় বড় কথা বলছে, কিন্তু আমি বরণের সময় ছিলাম, সেই সময় আমার চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছিল, আর বেঁধে দিয়েছিল শিবপ্রসাদ গাঙ্গুলি। আর তারপর থেকে আমার শ্বশুর মশাই ওই 4টে বাউন্সারকে একদম খুঁজে পাচ্ছে না, তারা উধাও। প্রাচী বলছে, কি বলছিস কি তুই? তুই এই কথাগুলো আগে বলিসনি তো? আরাধ্যা বলছে, আমার মাথায় ছিল। তখন সত্যজিৎ মুখার্জি বলছে, কথাগুলো তুমি আমাদের বলনি কেন? আরাধ্যা বলছে, কি বলবো, আমার মাথা ঠিক ছিল নাকি? আমি আমার শ্বশুরবাড়ি সবাইকে বলেছিলাম। তারপর মেলার দিন একটা মুখোশ পরা লোক ছোটদি ভাই আর তার বাচ্চাদের বাঁচালো। কে বাঁচালো? আর ওদের ওদের আকাশ থেকে কোনো অবতার এসে পড়লো নাকি? নন্দিনী বলছে, অবতারই তো বটে, আর তার নাম হচ্ছে পরশুরাম। প্রাচীরা জিজ্ঞাসা করছে, তুই কি বলতে চাইছিস বলতো, একটু ঠিক করে বল। তখন আরাধ্যা বলছে, বলতে চাইছি যে রথের মেলায় যে লোকটা বাঁচিয়েছিল সেই লোকটা ছিল পরশুরাম, আর সেখানে সেই শিবপ্রসাদ গাঙ্গুলিও ছিল। আর পরপর যে ঘটনাগুলোকে মিলিয়ে আমার শ্বশুরমশাইয়ের পরপর যে ঘটনাগুলো ঘটেছে আর কি, সেগুলোকে মিলিয়ে দেখে আমার শ্বশুরমশাইয়ের মনে হয়েছে যে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি হয়তো পরশুরাম। শুনে কিন্তু সত্যজিৎ মুখার্জি হো হো করে হাসতে শুরু করছে, বলছে যে এর থেকে বড় জোক কিন্তু আমি শুনিনি। আরে কর্ণ চ্যাটার্জিকে তো আমি খুব ইন্টেলিজেন্ট লোক মনে করতাম, আর এরকম একটা ছাপোষা লোক, তা আবার লুঙ্গি পরে, আর বগলে একটা ছাতা, হাতে বাজারের ব্যাগ,
বাসে ট্রামে চড়ে একটা সম্পূর্ণ ছাপোষা লোক, মানে গাড়ির তেল কিনবার পর্যন্ত পয়সা নেই, বিমা কোম্পানির কমিশন এজেন্ট, সেটাও ঠিক করে পায় কি না সেই কমিশনগুলো, বউকে ঠিকমতো জামা কাপড় কিনে দিতে পারে কিনা, বাচ্চাদের স্কুল ফিস দিতে পারে কিনা, তাদের ঠিকমতো খাওয়াতে পারে কিনা, আমার সেটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে, যেই কারণে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম ওদেরকে। আর এরকম একটা মানে মানে এরকম একটা ছেলেকে আমার মেয়ে বিয়ে করেছে কি করে, আর সে হচ্ছে কিনা মানে পরশুরাম, এটা নাকি কর্ণ চ্যাটার্জি সন্দেহ করছে। এই বলে কিন্তু হাসতে থাকে ওই আরাধ্যার মানে সত্যজিৎ মুখার্জি আর কি। বলছে তুমি আমাকে আগে বললে না কেন, আগে বললে তো আমি আগেই বাদ দিয়ে দিতাম, এসব করতে বারণ করতাম। এরপর তো এইসব বাদ দিয়ে জিৎ মুখার্জি মানে বাড়িতে যখন আবার ওই 10 কোটি টাকার পলিসির কথা ওঠে, তখন জিৎ মুখার্জি বলছে পলিসি তো করাবেই, কারণ আরাধ্যা কবির দুজনেরই সন্দেহ এখনো টাটকা আছে, তারা দুজনে এখনো সন্দেহ করছে। ভূমিকা জিজ্ঞাসা করছে যে কিসের খটকা বলো তো, তখন জিৎ মুখার্জি বলছে দুটো মানুষের অস্তিত্ব নিয়ে খটকা আছে। আরাধ্যা বলছে যে এতক্ষণে মনে হয় কবির ডোডোর সাথে দেখা করতে পৌঁছে গেছে। এরপর দেখা যাচ্ছে যে কবির ডোডোর সাথে দেখা করতে গেছে, সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করছে যে পরশুরামটা কে, তুই আমাকে বল, আগামী 9 দিনের মধ্যে আমি পরশুরামকে টার্গেট করে উড়িয়ে দেব। এরপর বারবার ডোডোকে বলার পরও জোর করলেও ডোডো মনে করে মানে মানে বলবে কি, তখন পরশুরামের মারের কথাটা মনে পড়ে যায়। পরশুরাম তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, যদি সে আইডেন্টিফাই করে দেয়, পরশুরামের কথাটা বলে দেয়, তাহলে কিন্তু তাকে একদম মেরে ফেলবে, আর এই ভয়ে কিন্তু চুপ করে থাকে ডোডো। কবির বলছে আকাশকেও পর্যন্ত তুলে নিয়েছে, ওদিকে সেই হোটেলের ম্যানেজারটাও মুখ খুলছে না, বল ডোডো বল, পরশুরামটা কে, উত্তর দে। ডোডো বলছে জানি না, আমি কিচ্ছু জানি না। কবির বলছে ডোডো তুই আমার বন্ধু, তোর জন্য আমি গাঙ্গুলি পরিবারের সঙ্গে এত বড় পাঙ্গা নিয়ে নিয়েছি, তোর জন্য আমি এত বড় ঝামেলা করেছি, তোর জন্য আমি কেস খেয়েছি, আর শুধু তোর জন্যই আমি জেল খেটেছি। ডোডো তখন জোর গলায় বলছে আমার জন্য নয়, নিজের পাওয়ার দেখানোর জন্য, তাই না? কবির, আমি যেই ভুলটা করেছি না, তুইও সেম ভুল করছিস, আর আমাদের এই জেনারেশনটাও সেম ভুল করে চলেছে। আমরা নিজেদের পাওয়ার দেখিয়ে বেড়াই, প্রয়োজন নেই। আর পাওয়ার যদি দেখানোর হয় না, তাহলে জানা সীমান্তে লড়াই কর, যুদ্ধ কর, বর্ডারে যা, আর্মি জয়েন কর, এয়ারফোর্স জয়েন কর, নেভি জয়েন কর। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝে গেছি যে হ্যাঁ, আমি অপরাধ করেছি, আর এই অপরাধ জগতে বেশি পাওয়ার দেখাতে গেলে না একদিন মরতেই হবে, জেলে যেতেই হবে। আমি তো জেলে চলে এসেছি, কিন্তু আমি মরতে রাজি নই। কবির তখন ডোডোকে বলছে কে মারবে তোকে, কে মারবে? ডোডো বলছে স্পেশাল ব্রাঞ্চ থেকে বলেছে আমি বাইরে বেরোলেই আমাকে এনকাউন্টার করে দেওয়া হবে। এরপর আবারও ডোডো পরশুরামের হুমকির কথা মনে পড়ে যায় আর কি, আর আতঙ্কে থাকে। কবির বলছে আর যদি স্পেশাল ব্রাঞ্চ থেকে তোকে না মারে, আমরা তোকে মেরে দেব। ডোডো কাঁদো কাঁদো হয়ে বলছে কবির তুই আমার বন্ধু। কবির বলছে এখানে কেউ কারো বন্ধু নয়, 9 দিন পর আমাকে কোর্টে তোলা হবে, তার আগে আমাকে পরশুরামকে আমি যদি মারতে না পারি, তাহলে আমার কেসটা আমি কিছুতেই জিততে পারবো না। আর আমার ড্যাডির ধারণা হয়েছিল যে শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম। ডোডো তখন মনে মনে বলছে ও মাই গড, একদম ঠিক গেস করেছিল। মানে ডোডো চাইছে যে কর্ণ চ্যাটার্জি কবিররাও আসল পরশুরামকে আইডেন্টিফাই করুক, তাতে যদি সে জেল থেকে একটু ছাড়া পায়। তাই কবিরকে জিজ্ঞাসা করে তারপর কি হলো। কবির তখন লাট্টুর কিডন্যাপের কথাটা ডোডোকে বলতে শুরু করে, আর বলে সেদিন শিবপ্রসাদ গাঙ্গুলি একজন অসহায় পিতার মতো মানে চিৎকার করছিল, সাহায্য চাইছিল সবার কাছে, কিন্তু অ্যাকশন করেনি, চেম্বারও চালায়নি, মানে কোনো প্রবলেমও করেনি, কিছুই করেনি, কোনো বাধাও দেয়নি। এরপর আবার বিরক্ত হয়ে কবির কিন্তু ডোডোকে জিজ্ঞাসা করছে এইসব বলতে বলতে যে তুই বল পরশুরামটা কে, তুই বল। ডোডো বলছে আমি জানি না রে, আমি তোকে বলছি তুই আর ক্রাইম করিস না, এই পৃথিবীটা অপরাধে ভরে গেছে। কবির কবির ডোডোর দিকে তাকিয়ে আঙ্গুল তুলে বলছে একদম বেশি জ্ঞান দিবি না, বুঝতে পেরেছিস? আমি জেলে যাব না, কিছুতেই যাব না, আর পরশুরামকে তো আমি খুঁজে বের করবই। পরশুরাম তোকে এনকাউন্টার যদি না করে, তাহলে আমি ভিতরে ঢুকে তোকে মারবো, এই বলে চলে যায়। বলরাম কবিরের কথা কিন্তু বাইরে থেকে শোনে। এরপর ওদিকে তটিনীর মা তটিনীকে ফোন করেছে আর বলছে যে কর্ণ চ্যাটার্জি জামাইকে দিয়ে পলিসি করাচ্ছে 10 কোটি টাকার। তখন দীপালি বলছে তাহলে তো কমিশনও পাবে। তটিনী বলছে হ্যাঁ মা। দীপালি বলছে কর্ণ চ্যাটার্জির ওই পয়সায় জামাই এটা মানে এটা তুই অ্যালাউ করছিস যে শেষমেশ ওর পলিসি করে জামাই টাকা কামাবে? তোর কোথাও কি মানে খারাপ লাগছে না? তোর মনে হচ্ছে না যে ওই পয়সাগুলো নেওয়া উচিত নয়? তুই কেন বারণ করছিস না ওকে? তো তোর টাকার দরকার হলে তুই আমাকে বল। তটিনী বলছে লাগবে না মা,
আমার স্বামী টাকা রোজগার করে, আর যা রোজগার করে আমাদের ভালো মতো করে চলে যায়। আমার বাচ্চাদের তাতে আমি স্কুল ফিজও দিতে পারি, আবার সংসারটাও চালিয়ে নিই। তাই বলছি মা, টাকার কোনো দরকার নেই, আমাদের যেটুকু আছে আমরা তাতেই সন্তুষ্ট আছি। তার মা বলছে, তাহলে কেন এই পলিসিটা করাচ্ছিস? সেই টাকাই তো কমিশন পাবে। তটিনী বলছে, হ্যাঁ, আমি ওকে এটাও বলেছি যে ওই 2% যেন ও কর্ণ চ্যাটার্জির মুখে ছুঁড়ে দিয়ে আসে। দীপালি এবার একটু শান্ত হয়ে বলে, তাহলে পলিসিটা করাচ্ছিস কেন? তটিনী বলছে যে করাচ্ছি তার কারণ আমার মনে একটা দ্বিধা আছে। তার মা জিজ্ঞেস করছে যে কি দ্বিধা? তটিনী বলছে যে কিছু না। তখন তার মা বলছে যে তোকে আমি পেটে ধরেছি, তাই আমি বুঝতে পেরেছি যে তোর মনে কোন সন্দেহ জেগেছে, জামাই কমিশন এজেন্ট কিনা সেই সন্দেহ, তাই তো? তটিনী বলছে, এসব কথা এখন থাক মা, আমি ওকে বলেছি যে এই পলিসিটা ওকে করতেই হবে। তার মা তখন বলছে, ভুল করছিস তুই, খুব ভুল করছিস, তোকে জামাই কিন্তু খুব ভালোবাসে। তটিনী বলছে, আমিও ওকে খুব ভালোবাসি মা, তাই কর্ণ চ্যাটার্জি যখন ওকে পরখ করতে চাইছে তখন ওকেও এই অগ্নি পরীক্ষাটাতে উত্তীর্ণ হতেই হবে। ওকে প্রমাণ করতে হবে যে কর্ণ চ্যাটার্জি যেটা ভাবছে সেটা ভুল। তার মা তখন বলছে, তাই নাকি? তুই যা ভাবছিস সেটা ভুল, সেটাও প্রমাণ করতে হবে নিশ্চয়ই, দেখিস এই করতে গিয়ে যেন সংসারটা না। তটিনী তখন বলছে, না মা, তোমার জামাই আর আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না বলে ফোনটা রেখে দেয়। এরপর দীপালি যখন বাড়িতে সকলকে বলছে যে তটিনী শিবপ্রসাদকে দিয়ে পলিসিটা করাবে বলছে, তখন জিৎ মুখার্জি বলছে, দুর্দান্ত চাল, এক চালে সমস্তটাই সামনে উঠে আসবে। ওদিকে শিবপ্রসাদ বাড়ি ফিরে তটিনীর জন্য একটা শাড়ি নিয়ে এসেছে আর বলছে, আসলে তোমার কাছে ভালো শাড়ি তো নেই, তাই এটা নিয়ে এলাম। তারপর নিজেই সেই শাড়িটা তটিনীকে পরিয়ে দিচ্ছে। পরশুরাম শাড়িটা পরিয়ে দেওয়ার পর তার বউকে আই লাভ ইউ বলছে। তার বউ বলছে, তুমি এরকমই থাকো, আমার স্বামী যাতে অলওয়েজ এরকমই থাকে, তুমি সবসময় এরকমভাবেই তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো। পরশুরাম বলছে, তাই থাকবো। তটিনী আর শিবপ্রসাদ একসাথে টাইম স্পেন্ড করতে থাকে। ওদিকে জিৎ মুখার্জি, আরাধ্যা আর কবির তিনজন মিলে বলছে, এবার হবে আসল চাল, কারণ ও যদি সত্যি সত্যি কোম্পানির, বীমা কোম্পানি এজেন্ট হয়ে থাকে তাহলে তো পলিসিটা করাবে আর এই পলিসিটাও লুফে নেবে, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে সেখানেই ধরা পড়বে। তো জিৎ মুখার্জি বলছে, এবার বোঝা যাবে যে শিবপ্রসাদ গাঙ্গুলি কে। ওদিকে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম কিন্তু ওই দুটো গুন্ডাকে ধরে নিয়ে গেছে যারা তাদের ছেলেকে তুলছিল, আর একদম একদম মেরেই চলেছে। তোরা দুনিয়াটাকে অপরাধে ভরিয়ে দিবি না, মাত্র কটা টাকার জন্য তোরা শিশুকে অপহরণ করবি, একদম মেরেই চলে যাচ্ছে, এত মারছে যে আর থামছে না। তখন সেখানে সৌরভ আর বলরামরা এসে তাকে থামায়। পরশুরাম এবার বলছে যে কর্ণ চ্যাটার্জি খুব সুতো টানছে, ভেবেছে ও সুতো টানবে আর আমরা পুতুল, ওর সুতোর টানে আমরা নাচবো। আর এরকমটা বলতে বলতে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আগামী পর্বের রিভিউ পেতে অবশ্যই অপেক্ষায় থাকবে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।